জুনিয়র চিকিৎসকরা তারা আবার কর্মবিরতির পথে 10 দফা দাবি 10 দফা দাবি, তার মধ্যে নারায়ণ সংক্রিয়ন ছাত্রছাত্রীদের তার পদত্যাগ রয়েছে। প্রথম পর্যায়ে জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলো রেখেছিল সেই নিয়ে একাধিকবার সরকার পক্ষের সাথে জুনিয়র ডক্টরদের আলোচনা হয়েছিল। তার পরবর্তীতে জুনিয়র ডক্টররা অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আবার বসছেন। তবে একটা কথা আমি বলবো, কিছু কিছু জিনিসের একটা সময় থাকে, তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, এটা তো আজ বললে কালকে হয়ে যায় না, কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করব। আরো যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু জিনিস আছে তৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার। আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক। পরিশেষে আমি এতটুকুই বলবো, জুনিয়র ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্রেও আমরা যারা আছি, আমি জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করব যে পরিষেবাটা যাতে সচল থাকে, রুগী যাতে না কোনো রকম ভাবে পরিষেবা থেকে ব্যাহত হয়, রুগী পরিষেবা থেকে, সেটাও আমি আবেদন রাখছি। আমি আশা করছি জুনিয়র ডাক্তারদের কাছে সেটাও মাথায় রাখবেন। দেখুন, অনেক কিছু রিলে করা যায়, অনেক কিছু রিলে অনশনে আমরা অনেক করেছি যে রিলে অনশন করা যায়। সেক্ষেত্রে জুনিয়র ডক্টরদের যে তারা যে বৈধ দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন, আমি বলছি না আন্দোলনকে প্রত্যাহার করে নিতে, কিন্তু একটু অনুরোধ আমার, একটু আমি জনপ্রতিনিধি হিসাবে, কারণ আমার ভাঙড় থেকেও প্রচুর রুগী চিত্তরঞ্জনে আসে, আরজি করে আসে, বিভিন্ন মেডিকেলেও আসে কলকাতা। আমি তাদের সাথে কথা বলে তো বুঝতে পারি তারা আর্থিকভাবে দুর্বল বলে এখানে ছুটে আসতে হয়। ফলে যদি এখানে পরিষেবা না পায় তারা ক্ষতিগ্রস্ত হবে। সেই দিকে লক্ষ্য রাখতে বলবো জুনিয়র ডক্টরদের কাছে যে আন্দোলন চলুক, সেটা প্রয়োজনে রিলে হবে কি কোন পদ্ধতি করলে করা যায় যাতে পরিষেবাগুলো দিয়ে পরিষেবা না ব্যাঘাত হয়, সেটা লক্ষ্য রাখবেন। রাজ্যের 7টা জায়গায় এনআইএ তল্লাশি চলছে, কিন্তু রাজ্যের পুলিশের কাছে কি কোনো খবর ছিল না? আরজিকরে 14ই আগস্ট যে ঘটনা ঘটলো তা নিয়েও নাকি রাজ্য পুলিশের কাছে কোথাও খবর ছিল না। মানে কোথাও কি পুলিশের রাজনীতিকরণের জন্য দায়ী, নাকি গোয়েন্দা ব্যর্থতা? দেখুন, আমি একটা কথা বলি, যে গোয়েন্দাকে বা পুলিশের যে কাজ করার দরকার সেই কাজে ক্ষেত্রে লাগানো হচ্ছে না। গতকালকেই তো কলকাতা হাইকোর্টে আইনের চড় খেয়ে মুখ ফুললো পুলিশের। একটা শান্তিপূর্ণ আপনার প্রতিবাদ মিছিল বার হবে, সেটাকে আটকানোর জন্য পুলিশ ছুটে কোথায় কোর্টে চলে যাচ্ছে। পুলিশের তো ছুটে কোর্টে যাওয়া দরকার নয়, পুলিশের দায়িত্ব নিয়ে ওই শান্তিপূর্ণ মিছিলটা কিভাবে সম্পূর্ণ হয় সেটা দায়িত্ব। সেটা না করে রাজনীতিকরণ করার জন্য বা কোনো কারো চাপে ছুটে চলে যাচ্ছে। পুলিশকে যদি পুলিশের কাজ করতে দেওয়া হতো, তাহলে যে প্রশ্নটা উঠছে তাহলে কি আমাদের গোয়েন্দা ব্যর্থ, সে কথা হতো না। আমার বিশ্বাস, আমাদের পুলিশকে যদি ফ্রি হ্যান্ড খেলতে দেওয়া হয়, অর্থাৎ তাকে তার কাজ করতে দেওয়া হয়, তাহলে এইগুলো এনআইএরও প্রয়োজন হবে না, স্কুলের ক্ষেত্রে সিবিআইডির প্রয়োজন হবে না। সবটাই আমাদের পুলিশ কন্ট্রোল করে নিতে পারবে এবং যারা দুর্নীতি করছে তাদেরকে শ্রীঘরে রাখতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পুলিশকে দিয়ে তো নওশাদ সিদ্দিকী কোথায় মিটিং মিছিলে যাচ্ছে সেটাকে কিভাবে আটকাতে হবে, বিরোধীরা কোথায় মিটিং মিছিল করছে সেটাকে কিভাবে আটকানো যায়, কে পুজো মণ্ডপের সামনে সিট দ্বারা আপনার প্রতীকী করেছে সেটাকে কিভাবে তুলিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে, এই কাজ করতে ব্যস্ত হয়ে গেছে। কোথায় তোলা তুলে একটা ভাইবি পার্সেন্টেজ একটা পাঠায়, এই সব কাজে পুলিশকে আজকে ব্যবহার করা হচ্ছে। পুলিশকে যদি ল অ্যান্ড অর্ডার দেখার জন্য দেওয়া হতো, তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না, এনআইএকে এখানে আসার প্রয়োজন হতো না, আমাদের পুলিশই এগুলোকে খুঁজে বার করে ফেলতো। মুখ্য সচিব থেকে মুখ্যমন্ত্রী তাকে হেফাজতে নিতে চাইছে, কিন্তু সিবিআই বারবার তো দেখা যাচ্ছে একদম গ্রেফতার করছে, ছাড়া পেয়ে যাচ্ছে। মানে কোথাও কি অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গিয়েছেন, ফলে এখন সিবিআই এই তৎপরতা, তারই মধ্যে পার্থবাবু তিনি আবার সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন জামিনের জন্য, তারপরে আবার সিবিআই হেফাজতে নেবে বলে পার্থবাবু অসুস্থ হয়ে পড়লেন, প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি হলেন। এই অসুস্থতার সত্যতা কতটুকু আছে সেটা ডক্টররাই ভালো করে বলতে পারবে। এবার কোন ডাক্তার বলবেন, এই সন্দীপ ঘোষের মতো ডক্টর বললে সার্টিফিকেট দিলে তার বিশ্বাস করা যাবে না। ভালো ডাক্তার ছিল না, কি বলবো? তো ওই রকম ডাক্তার হলে তো আপনার শাসককে মাখন লাগিয়ে চলা ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিলে হবে না। যারা নিরপেক্ষতার সাথে কাজ করছেন তাদের কাছে সার্টিফিকেট নিলে বলতে পারবে। তবে এই সিবিআই যে কথা বললেন, সিবিআই সাকসেস রেট কিন্তু বিলো 5%। যখনই কোনো কেস হাতে নেয় সিবিআই, অনেকে আমরাও বলি যে সিবিআই নিচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগত বলছি, আমার মতামত বলছি, আমার একটা সন্দেহ থেকে থাকে যে এই কেসের সমাধান কবে হবে। কারণ আপনারা জানেন জেএনইউ ছাত্র নাজিফ আহমেদকে আজকে প্রায় 7 বছর ধরে খুঁজছে সিবিআই, তার মায়ের কাছে ফেরত দিতে পারছে না। সারদা নারদা থেকে শুরু করে এই ধরনের বড় বড় যে কাণ্ডগুলো ঘটেছে, সিবিআই তার তদন্ত করছে, এখনো পর্যন্ত শেষ করতে পারছে না। আজকে তিলোত্তমার যে ধর্ষণ খুন হয়েছে প্রায় 52 দিন 53 দিন হতে চলেছে, এখনো পর্যন্ত আমরা জনমানুষে পশ্চিমবাংলার মানুষ জানতে পারলো না এই খুন ধর্ষণের জন্য এক্স্যাক্ট কতজন বা একের অধিক কারা জড়িয়ে আছে। তো সুতরাং বোঝাই যাচ্ছে সেই সন্দীপ ঘোষ
আর এই যে ধর্ষণ করেছে এরা ছাড়া, আর টালা থানার ওসি কে এই কজন ছাড়া এর মধ্যে আর কাদের নির্দেশে টালা থানার ওসি তার নির্দেশে গড়িমাসি করছিল এফআইআর লঞ্চ করতে, বা এগুলোর জন্য কারা আর জড়িয়ে আছে সেই বিষয়ে আমরা জানতে পারছি না। সুতরাং আবারও বলছি আমি, সিবিআই সাকসেস রেট খুব কম। এটা হতে পারে যে একের পর এক যেভাবে মানিকবাবু থেকে শুরু করে অনুব্রতবাবু জামিন পেয়ে গিয়েছেন সিবিআই এর ব্যর্থতার জন্য আমি মনে করি, তাহলে এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য একটু সিবিআই আছে বলে আমাদের মনে করানোর জন্য হয়তো এ নেওয়া হচ্ছে, রিমান্ডে নিচ্ছে। তারপরেও আমি সিবিআই এর কাছে আশা রাখবো যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত সময় নষ্ট না করে যত দ্রুততা সম্ভব হয় চার্জশিট তৈরি করে কোর্টে জমা দিক, কোর্টের মাধ্যমে বিচারের ব্যবস্থা হবে। আচ্ছা, একটা সতর্ক থাকতে বলছেন, স্থানীয় দলকে, মুখ্যমন্ত্রী তার দলকেও বলছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বন্যা ত্রাণের জন্য যে ব্যবহৃত ত্রিপল তার খোলা বাজারে বিক্রি হচ্ছে, মোটর বাইকে করে নিয়ে ঘুরে বেড়ানোর ছবি মালদাতে ধরা পড়ছে, বিক্রির জন্য করছে। এটা নতুন নয়, ইতিপূর্বে দেখা গিয়েছে ত্রাণের তিরপল থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বিক্রি হয়ে গিয়েছে, করে দিয়েছে শাসকের যারা ছত্রছায়ায় থাকে। আর যে ত্রাণ বিলির কথা বলছেন ও শুধু ওই আপনি ভিজুয়ালি আমরা বক্তব্য শুনছি, বাস্তবিক অর্থে কোনো জায়গার মানুষ সেই অর্থে ত্রাণ পাচ্ছে না। আমি ধন্যবাদ জানাবো যে এনজিও আছে বা বিরোধী অনেক রাজনৈতিক দল আছে, আমরাও যাচ্ছি। আমরা যেভাবে ত্রাণগুলো একদম যেখানে রিমোট এরিয়াতে গিয়ে পৌঁছে দিচ্ছি, সরকার পক্ষ সেটা করেনি। সরকারের কাজ ছিল এটাই, কটা বুথের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোটার লিস্ট অনুযায়ী ধরে মাথা পিছু ত্রাণ রেডি করে বাড়িতে পৌঁছে দিয়ে তার একটা রিসিভ কপি করে রাখা। সরকার এটা করেনি। সরকার যদি এটা করে তাহলে তোলাবাজ এই ত্রাণ নিয়ে যে দুর্নীতি হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, ত্রাণের নাম করে যে লুটা হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। আমি সরকারের কাছে আবেদন করব, যেমন হাওড়া হুগলি আপনার ঘাটাল পাঁশকুড়া আজকে প্লাবিত হয়েছে, ঠিক একইভাবে মালদার ভূতনির চরের অবস্থা ভালো নয়, সেদিকে নজর রাখা দরকার। সেখানকার মানুষ ঠিকঠাক ত্রাণ পাচ্ছে না, তার যাতে ব্যবস্থা করা যায়, এবং আগামী দিনে এই বানভাসীর আবারও পাল্টা থ্রেট কালচারের সম্মুখীন। আজকে থ্রেড কালচারটা একটু চর্চিত ভাষা হয়ে দাঁড়িয়েছে। এটা আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আজকে মেডিকেল কলেজগুলোতে থ্রেড কালচার এটা একটা শিক্ষিত সমাজের এখান থেকে ভাষাটা উঠে আসছে বলে আমরা এটাকে খুব প্রাধান্য দিচ্ছি। দেখুন না, আমি ভাঙড়ের কথা বলছি। আমার ভাঙড়ের এক কর্মী আইএসএফ করে বলে সে লেদার কমপ্লেক্সে কাজে যায়, ওখানকার মালিককে তৃণমূল যে হুমকি দিচ্ছে, এরকে যদি কাজ দেওয়া হয় তাহলে তোমার কোম্পানি বন্ধ করে দেবো। এটা কি থ্রেড কালচার নয়? এটা তো তৃণমূলের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। আর এরা অন্যায় করবে সেটাকে চাপা দেওয়ার জন্য আবার এরা মুচলেখা লিখিয়ে নেয়, এটাও তো থ্রেড কালচারের মধ্যে। আর মুর্শিদাবাদের যেটা আপনি বলছেন, এটা থেকে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওখানে লিখিয়ে নেওয়া মানেই তো ওখানে কি ধরনের ভয়াবহ থ্রেড চলে। ওখানে অনেক মানুষদেরকে, মানে যারা আছেন স্টাফ থেকে শুরু করে তাদের উপরে কি অত্যাচার চলে। আপনার সামনে মানিকবাবু বেরিয়ে গেল, সুস্থতা কামনা করি। তবে এই যে অন্যায় করেছেন ওনারা, টাকার বিনিময়ে যে চাকরিগুলো বিক্রি করেছে, যারা মেধাযুক্ত চাকরি পাননি, মানিকবাবু হয়তো জামিন পেয়েছেন ঠিক কথা, কিন্তু মানুষের অভিশাপের হাত থেকে তিনি মুক্তি পাবেন কি পাবেন না প্রশ্ন থেকে যাচ্ছে। বলছি সরকারের সঙ্গে এত আলোচনা